Hello and assalamu alaikum everyone. I'm Sharka Mohammed and Sharka Mahathir Mohammed and I welcome you to the another episode of the Uncertainty Podcast. This is episode number 8 and today we have a very interesting guest. Today we have Dr. Anik Iqbal and yeah, this is new for us as he's currently not in a physics background. So I guess you guys will enjoy this. So without any further delay, let's welcome him. Assalamu alaikum bhai, how are you? Welcome, Salam. I'm fine. How are you? আমি আছি আলহামদুলিল্লাহ ভাই। সো অ্যাট ফার্স্ট আই উইল ইন্ট্রোডিউস অনিক ইকবাল ভাই। সো ভাই আমাদের ডিপার্টমেন্টে আন্ডারগ্রেড করছেন, দেন এখান থেকে পিএইচডি করতে ইউনিভার্সিটি অফ আইওয়াতে ছিলেন। আফটার পিএইচডি হি গট ইনটু আ ফ্যাকাল্টি পজিশন and then finally now he is a data scientist. So yeah, the funny or interesting thing is ভাই আমার চাইতে লাইক অনেক অনেক সিনিয়র। আমি 22-23 বেচার and ভাই is like around 2003 2004, which my 2003 is my birth year. So yeah, this is fun. So ভাই আপনার কি অবস্থা বলেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? এই তো আছি ভাই। সো আই গেস এখানে অনেক বেশি ঠান্ডা এখন, মানে লাইক স্নো পড়তেছে and stuff. হ্যাঁ, এখন এই মুহূর্তে মনে হয় 13 degree Fahrenheit, which means what? I don't know. I have to do the math. Negative 10 degrees Celsius. Negative 10, yeah, something And like it's 10 snowing. 20 10 19 এরকম। আচ্ছা, সো আমরা ডিলে না করি, আমরা একদম ইয়েতে চাই। সো ডিউ ফিজিক্স এট দ্যাট টাইম অফ, মানে তখন ডিউ ফিজিক্স অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যে খুব সিলেক্টিভ পার্সনসরাই চুজ করতো যে ইয়া ডিউ ফিজিক্স ইজ রিয়েলি মানে সফিস্টিকেটেড এন্ড স্টাফ। এখনো এরকম আছে, বাট হোয়াট রিয়েলি গট ইউ ইনটু দ্যাট ডিউ ফিজিক্স? Actually, I'm going to disappoint you in that. কিছু মানুষ প্রতি বছরই থাকতো, যেমন আমাদের ব্যাচে ছিল পার্টিকুলারলি অংশুমান জামান। সে ও মনে হয় অ্যাডমিশন টেস্টে টপ করলো, করে তারপর ফিজিক্সে ভর্তি হলো বিকজ আই মিন হি অনলি ওয়ান্টেড টু ডু ফিজিক্স। আমাদের সাথে আমাদের ব্যাচে একটা ছেলে ছিল মিনহাজউদ্দিন, সে হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছে, বাট তার ধ্যান জ্ঞান ছিল বায়োমেডিক্যাল ফিজিক্স। সামহাউ তার কাছে মনে হয়েছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পরবর্তীতে বায়োমেডিক্যাল ফিজিক্সে রিসার্চ করতে যাওয়াটা ইজিয়ার হবে। আই ডোন্ট নো, বাট হি ইজ অলসো ডুইং গ্রেট। সো প্রতি বছরই এরকম কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে গিয়ে very motivated, they want to become physicists. আমি সেরকম ছিলাম না, so that's where I disappoint you. আমি হচ্ছে আমার অ্যাকচুয়ালি আই থিঙ্ক এট দ্যাট টাইম আমার কম্পিউটার সায়েন্স পড়ার আগ্রহই সবচেয়ে বেশি ছিল, বাট এটাও এমন না যে প্রোগ্রামিং পছন্দ করতাম। নিজে নিজে আমি 13 বছর বয়সে নিজে নিজে প্রোগ্রামিং শিখছি, নিজে নিজে, মানে একটা বই নিয়ে। ওই আমাদের রেসিডেন্সিয়ালে পড়তাম, আমাদের সপ্তাহে 1 ঘন্টা ল্যাবে জাস্ট কম্পিউটার নিয়ে গুতাগুতি করার সুযোগ হতো, তো ওইখানে আমি নিজে নিজে ওই বইটা ফলো করে প্রোগ্রামিং শিখছিলাম। সো আমার কম্পিউটার সায়েন্সের প্রতি আগ্রহ ছিল, বাট অবভিয়াসলি অ্যাডমিশন টেস্টের পরে যে সাবজেক্ট পাইছি সেটাই আমি পড়ছি। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল তাই? কিউ বেসিক। আচ্ছা, তো আমি কম্পিউটার সায়েন্স কম্পিউটার স্টাডিজ ক্লাস 9 10 11 12 নিছি, তো ওইখানে কিউ বেসিক পড়ানো হয়তো। তো ওইটা টেক্সট বুক নিয়ে আমি ক্লাস 9-এ গুতাগুতি করে বসে বসে নিজে নিজে, তখন আমাদেরকে প্রোগ্রামিং পড়ানো শুরু হয় নাই, আমি নিজে নিজে শিখে নিয়েছিলাম আর কি। তো তখন থেকেই আগ্রহ। বাট ফিজিক্স আমার ভালো লাগা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমি বলবো সো ওকে, আমি প্রথম থেকে বলি। তো যখন ক্লাস শুরু হলো, অবভিয়াসলি ফিজিক্সের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমি যে সাবজেক্ট চাইছি সেই সাবজেক্ট পাই নাই। আচ্ছা, আমাদের প্রথমে 2 সপ্তাহের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হলো। তো প্রথম ক্লাসে আমাদের টিচার ছিলেন, মানে বেসিক্যালি এক একজন টিচার আসতেন, 1 ঘন্টা আমাদের সাথে কথাবার্তা বলতেন, বিভিন্ন যে বিষয়ে কথা বলতে ইচ্ছা করে, ওনাদের রিসার্চ নিয়ে কথা বলতেন বা অন্য কিছু, বা পলিটিক্যাল কথাবার্তা বলতেন, যার যেটা ইচ্ছা। প্রথম ক্লাস ছিল কামরুল হাসান স্যারের। আচ্ছা, এবং কামরুল হাসান স্যার ক্লাসে আসলেন, ফার্স্ট অফ অল I mean, it looks like he never ages. I mean, he is still as handsome as he used to be. But একটা হ্যান্ডসাম ডিউড দেখতে, মানে দেখি ইউনিভার্সিটির প্রফেসর লাগে না, দেখে মনে হয় যে সে হয়তো কোনো ফিল্মে শুটিং টুটিং করে আসছে। বড় বড় চুল এন্ড স্টাফ। তো এসে তারপর উনি হচ্ছে গিয়ে প্রথম যে কথাটা বলল সেটা হচ্ছে যে I am privileged, I feel privileged to teach you in your first class.
আচ্ছা in this university. Welcome to Dhaka University. তো ওই কথাটাই আমাকে প্রচন্ড স্ট্রাইক করলো যে একটা ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলতেছে যে সে ফিল করে প্রিভিলেজড টু টক টু আস, আচ্ছা টু অ্যাড্রেস আস। তো যাই হোক, তো ওইটা মানে and from that point on I became a fan of him and I will always be a fan of Kamrul Hasan sir. বাট ওইটা গেল, আমরা ওই ওরিয়েন্টেশন ইয়ে শেষ হয়ে গেল। তারপর যখন বোরিং বোরিং ক্লাসগুলো শুরু হলো, আমি অ্যাকচুয়ালি অত বেশি ফলো করি নাই, কোনো মতে ক্লাসটা শেষ করে আমি গিয়ে 29 খেলতাম বাইরে। তো এই করতে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, পরীক্ষার রুটিন দিল, তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার কাছে সিলেবাসও নাই, টেক্সট বুকও নাই, ক্লাসে কি পড়ানো হয়েছে আমি জানি, ইভেন সাবজেক্টগুলোর নামও প্রবলেম বলতে পারবো না। আচ্ছা, আর লাইক কমপ্লিটলি আননোন পুরো সবকিছু। রাইট। ক্লাসের পিছনের বেঞ্চে বসে বসে আমি গল্প করতাম। তো এখন পরীক্ষার সময় আসলো, তো এখন আমি, এবং আমাদের সময় হচ্ছে গিয়ে সিলেবাস চেঞ্জ হয়েছিল। আমাদের আগে সিলেবাস ডিফারেন্ট ছিল, আমাদের ব্যাচ থেকে নতুন সিলেবাস। আচ্ছা, তাহলে কি আপনাদের আগে যে এটা ছিল যে 3 বছর পর একবার ফাইনাল হবে এরকম টাইপ ছিল? না না না, সিলেবাসের স্ট্রাকচার যেমন আগে হচ্ছে গিয়ে বেশিরভাগ হাফ ইউনিট কোর্স ছিল। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কিছু জিনিস ফার্স্ট ইয়ারে নিয়ে আসা হয়েছে, কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিস্ট্রাকচার করা হয়েছে। সো অ্যাজ দ্য কোর্সেস, যে এখন কিরকম জানি না, আমাদের সময় থেকে যেটা শুরু হলো যে 3টা ফুল ইউনিট কোর্স ছিল ফার্স্ট ইয়ারে। আচ্ছা, হ্যাঁ, মেকানিক্স এন্ড প্রপার্টিজ অফ ম্যাটার, আই থিংক, থার্মোডাইনামিক্স আর ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম। আমাদেরও এটাই আছে, খালি একটা এক্সট্রা অ্যাড হয়েছিল প্রোগ্রামিং। রাইট। সো আগে হচ্ছে গিয়ে আরো ছোট ছোট হাফ ইউনিট করে ডিফারেন্ট টাইপস অফ কোর্সেস ছিল। সো বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা আগের বছরের লেকচার নিয়ে এসে পড়তে পারবো না, যেটা অনেকেই করে, বা আগের বছরের কোশ্চেন দেখে বুঝতে পারবো না কি ধরনের কোশ্চেন আসতে পারে, আমাদের জন্য কমপ্লিটলি নতুন। সো আমি দেখলাম যে এখন কি করব, কিছুই করার নাই। তো কারোর কাছ থেকে একটা সিলেবাস পাইলাম, ফটোকপি করে নিলাম, নীলক্ষেতে গেলাম, ওই সিলেবাসের যে টেক্সট বুক লেখা আছে, ওই টেক্সট বুক রেজনিক হ্যালিডে ক্রেইন কিনে নিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম, যে আমার হাতে 1.5 মাস সময় আছে, আমার কোনোভাবে পাস করতে হবে। আচ্ছা, তো বাসায় গিয়ে আম্মু আব্বুকে বললাম যে আমাকে একটা রুম খালি করে দাও, আমার ছোট বাসা, রুম খালি করার কোনো সুযোগ নেই। তো আমি হচ্ছে ডাইনিং রুমটা দখল করে বসলাম, ডাইনিং রুম ভর্তি স্তূপ করে আমার বই টই খাতা টাতা ছড়াই ওই রুমটা পুরো লক করে দিয়ে বসে পড়া শুরু করলাম। রেজনিক হ্যালিডে ক্রেইনের ফার্স্ট চ্যাপ্টার পুরাটা পড়লাম, পরে শেষে দেখলাম হচ্ছে গিয়ে যে প্রবলেম আছে, প্রবলেম একটার পর একটা প্রবলেম সলভ করতে থাকলাম। এবং আমি ইভেন এটাও জানতাম না যে মানে চেরি পিক করে কয়েকটা প্রবলেম সলভ করে পরের চ্যাপ্টারে চলে যাওয়া উচিত। সব প্রবলেম সলভ করলাম, পরের চ্যাপ্টার পড়লাম, প্রবলেম সলভ করলাম, পরের চ্যাপ্টার পড়লাম, প্রবলেম সলভ করলাম। সামহাউ আমি রিয়ালাইজও করি নাই যে আই এম এনজয়িং দিস। আচ্ছা, এবং ফ্লো আইসা পড়ছে পুরো সুন্দর মতো। ওই চ্যাপ্টার ধরে ধরে আমি হচ্ছে যেই সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো বলা আছে সেই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, প্রবলেমগুলো যতগুলো পারলাম আমি সলভ করলাম। এবং করতে করতে সামহাউ মানে আমি জানি না, আই স্টার্টেড লাভিং ইট। আচ্ছা, তারপরে কি হলো আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, প্রবাবলি শাহবাগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বা সামথিং। ওনা ফার্স্টে পরীক্ষা পিছানোর আন্দোলন হলো, সেটাতে বোধহয় পরীক্ষা একবার পিছাইলো। তারপরে শাহবাগে আপনাদের ডিপার্টমেন্ট পিছনে, মানে ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা ট্রাই করছে নাকি ভার্সিটি? কয়েকটা ডিপার্টমেন্ট মনে হয়েছিল, বা আচ্ছা, সায়েন্স ফ্যাকাল্টি বা হোয়াটএভার, এখন আর মনে নাই আমার, ওগুলো অনেক আগের কথা। তো মাল্টিপল টাইমস পরীক্ষা পিছাইলো, এবং যত পরীক্ষা পিছাচ্ছে তত আমি খালি আরো আই এম এনজয়িং মাইসেলফ এন্ড আই এম সলভিং মোর এন্ড মোর প্রবলেমস। এবং মানে ওই আমি আলটিমেটলি ওই ফিজিক্সে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারছি, বা ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিকমতো নিতে পারছি, বিকজ পরীক্ষা বারবার পিছাইছে। রাইট। বাট দেন ফাইনালি যখন পরীক্ষা হইলো, খুব আনসার্টেনটি ছিল, লাইক মানে পরীক্ষা যে পিছাইতো 1 মাস করে পিছাইতো না। হ্যাঁ, হয়তো 2 দিন আগে জানতে পারতাম নেক্সট পরীক্ষাটা হবে না। সো পরীক্ষার আগে 5 দিন গ্যাপ থাকে, 5 দিনে আমি হয়তো একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছি, তো পরীক্ষা হবে না, তাহলে একবার পরের সাবজেক্টের প্রিপারেশন নিতে থাকো। আবার ওটা ক্যান্সেল হয়ে গেল, পরেরটা আবার ঘুরে হচ্ছে গিয়ে প্রথমটাতে ফেরত আসে। এই করতে করতে একটা সময় পড়ালেখা করার আগ্রহ চলে যায়। তো আমরা সবাই এরকম বসে আছি যে এখন জানি না পরীক্ষা কখন হবে না হবে, বারবার একই জিনিসের প্রিপারেশন নিতে তো ভালো লাগে না। তো ওই করতে করতে হঠাৎ করে পরীক্ষা শুরু হইলো, এবং পরীক্ষা হইলো, পরীক্ষা শেষ হইলো। পরীক্ষা মানে সবারই জঘন্য বাজে হয়েছিল, কারণ নতুন সিলেবাস এবং কোশ্চেনও কমন পড়ে নাই। এবং ওই সময় আমাদের কোর্স মডারেটর ছিলেন নরিন ম্যাডাম। আচ্ছা। তো আমি যতটুকু শুনছি আর কি ওই সময়, সেটা হচ্ছে যে উনি প্রবাবলি কোশ্চেন
মানে প্রচুর এক্সটার্নালের কোশ্চেন নিছেন। আচ্ছা। তো এখন সেক্ষেত্রে তো সিলেবাসের বাইরে তো উনি কিছু দেন নাই। সো এটা কিছুটা তো টিচারেরও রেসপন্সিবিলিটি যে সিলেবাসটা আপনি পুরোটা শেষ করালেন কিনা। এনিওয়েজ ওগুলো অন্য আলোচনা। তো আমি আই ট্রাইড মাই বেস্ট। আমার মনে আছে যে প্রথম থার্মোডাইনামিক্স এর পরীক্ষাটা প্রথম ছিল, সেটাতে প্রবাবলি আমি 60-65 এর মতো অ্যান্সার করতে পারছিলাম। আচ্ছা। পরীক্ষার পরে জানলাম যে আমি ফার্স্ট ক্লাস থার্ড হইছি। তো ওরে সেই। আমার রোল নাম্বার ছিল 48। আমার ভর্তি পরীক্ষায় পজিশন ছিল 1199। মানে আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতেও আমি কোনো মতে চান্স পাইছি। সেখান থেকে জাস্ট ফিজিক্স পড়ে ভালো লাগছে। সামহাউ ইট কট অন টু মি অ্যান্ড আই লাভড ইট। সো সেটাই, মানে ফিজিক্সের প্রতি ভালোবাসা থেকে আসি নাই। আসার পরে অ্যারেঞ্জড ম্যারেজের মতো আসার পরে হুম। ভালোবাসাটা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না, যেটা একটা জিনিস ক্লিয়ার করলাম যে আপনাদের টাইমে তাহলে আই গেস টিউতে অ্যাডমিশনের যে কম্পিটিশনটা দ্যাট ওয়াজ ফার ফার টাফার, কারণ আমাদের সময় এখন আমার মনে আছে 19,000 সামথিং স্টুডেন্ট পরীক্ষা দিছিল। হুম হুম ক ইউনিট বোধহয় বলতো এটাকে। হুম হুম হ্যাঁ, এখন এই সিট ইউনিটি ছিল 1300-র মতো। হ্যাঁ, মানে আপনি যেটা বললেন যে আমাদের এখানে এখন যারা আমাদের ডিপার্টমেন্টের রাইট নাও আমার ব্যাচে যারা টপার, ওদের পজিশন হইলো আপনারটার মতো অ্যারাউন্ড, মানে আচ্ছা। ওই পজিশনে ওরা হইলো এখন ফার্স্ট, মানে আই এম নট মানে ডিমিনিং এনিওয়ান, দে আর রিয়েলি গ্রেট স্টুডেন্টস, বাট মানে আই গেস সামহাউ দ্য ম্যাথস নট অ্যাডিং অর সামথিং। মানে আপনার ধরুন 1300 সিট ছিল, আমাদের এখন 1800 সামথিং। ওকে। সো ইয়া, সো ফার্স্ট ইয়ারের পর দেন আপনার আস্তে আস্তে কি আরো ভালো লাগে আরো বাড়তে থাকে, নাকি অন্য কোনো শিফট আসে? থ্রু আউট আন্ডারগ্র্যাড আমার ফিজিক্স মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং লাগে। হুম থার্ড ইয়ারে আমরা কামরুল হাসান স্যারের কোয়ান্টাম মেকানিক্স ক্লাস পাইলাম। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি খুব ফরচুনেট ছিলাম যে আমি সেকেন্ড ইয়ারে কামরুল হাসান স্যার এবং কবির স্যার, হুম আরেকজনকে যেন আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট ওনারা ছিলেন আমার ল্যাব টিচার। তো ওইখানে ল্যাবে নানান ধরনের আলোচনা হতো এবং ওনাদের যদিও অ্যাকচুয়ালি লেকচার পাচ্ছি না, কিন্তু একটা লম্বা সময় হ্যাঁ, ওনাদের সাথে, ইনসাইট এবং পাওয়া ওনারা যেত। অন্যান্য টিচারদের মতো না যে আসে যায় চলে যায় বা হুম স্টুডেন্টদেরকে হুম সময় দেয় না। ওনারা অ্যাকচুয়ালি খুবই ইনভলভ ছিলেন আর কি। তো ওই সময় পুরো একটা বছর ওনাদের সাথে ছিলাম এবং দে ইউজ টু লাভ মি, আই ইউজ টু লাভ দেম। হুম তো ওইখানে ওই সমস্ত জিনিস মিলাই আর কি ফিজিক্সের প্রতি ইয়েটা গ্রো করছে। থার্ড ইয়ারে কামরুল হাসান স্যারের কোয়ান্টাম মেকানিক্স ক্লাস পাইলাম, হুম অ্যামং আদার ক্লাসেস, রাইট? আই মিন আমি যদি বলতে চাই, আমার এখন হয়তো সমস্ত টিচারদের কথা আমি বলতে পারবো না, মনে পড়বে না সবার কথা, বাট অফ দ্য টপ অফ মাই হেড আরশাদ স্যার, সাদাত স্যার, তারপরে হচ্ছে তানভীর স্যার ছিলেন, তানভীর নূর বেগ, উনি এখন নাই। তোমরা পাও নাই, উনি হচ্ছে গিয়ে এখন ওহাইওতে থাকেন। হ্যাঁ, আরশাদ স্যারও মানে ডিপার্টমেন্টের নেই। দস্তগীর স্যার আমাকে অনেক হেল্প করছিলেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়। আচ্ছা। স্টেটমেন্ট অফ পারপাস এগুলো রাইট করার ব্যাপারে ওনারা অনেক হেল্প করছেন। তানভীর স্যার, দস্তগীর স্যার, আরশাদ হ্যাঁ, স্যার, ওনাদের আপনি সাথে যে অনেক হেল্প। ল্যাবের কথা বললেন ওই ল্যাবে এখন দস্তগীর স্যার আর মামুন স্যার থাকে। আচ্ছা। হ্যাঁ, মানে আমি পাইছি। মামুন স্যার ইলেকট্রনিক্স এর মতো একটা বোরিং কোর্স, এবং এই কোর্সটা কেন ফিজিক্সে আছে ওই সময় আমরা বুঝতাম না। ওই আচ্ছা। কোর্সটাকে স্যার, এবং ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ টিচিং দ্যাট কোর্স এট দ্যাট টাইম। হুম আই এম ইটারনালি গ্রেটফুল টু হিম যে এত কোর্সটাকে উনি ইন্টারেস্টিং করছেন, কোর্সটাকে আমাদেরকে পড়তে বুঝতে অনেক হেল্প করছেন। সো আই মিন দেয়ার ওয়্যার আই হ্যাভ I have had some really great professors and some really bad ones as well. আচ্ছা, do you want to talk about them or no? Well, no, I mean সবাই জানে Yeah. ঢাকা ইউনিভার্সিটি নিয়ে তো বাজে কথা আমরা সবাই বলি, আমি নিজেও বলি, অনেক সময়ই বলছি এবং সামনেও বলবো। এই মুহূর্তে এখানে ওগুলো রিপিট করার দরকার নেই। I understand. আচ্ছা, সো ফিজিক্স পড়তে পড়তে আপনি যেহেতু আগে থেকে প্রোগ্রামিং এর দিকে গিয়েছিলেন, সো এই টাইমটা আন্ডারগ্রেড টাইমে তখন কি ফোকাস করতে পারছিলেন? লাইক was there any opportunities? থার্ড ইয়ারে এটাও একটা নতুন কোর্স ছিল আমাদের, ফর দ্য ফার্স্ট টাইম প্রোগ্রামিং এন্ড সায়েন্টিফিক কম্পিউটিং কোর্সটা ইন্ট্রোডিউস করা হয়। কম্পিউটেশনাল ফিজিক্স ইন্ট্রোডিউস করা হয়। কম্পিউটেশনাল ফিজিক্স ওইটাকে আনঅফিশিয়ালি বলা হতো। তো ওই কোর্সটা ডেভেলপ কে করছিল আমার এই মুহূর্তে আর মনে নেই, বাট আমাদেরকে প্রবাবলি 4 জন টিচার বিভিন্ন সময় আর কি কোর্সটাতে হেল্প করছেন বা পড়াইছেন। আরশাদ স্যার, তানভীর স্যার, দস্তগীর স্যার আর
বিদ্যুৎ স্যার, হুম ওই 4 জনই সম্ভবত, রাইট। তো আমি আমার জন্য যেহেতু আমি প্রোগ্রামিং আগের থেকেই জানতাম এবং কোর্সটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার করা ছিল হচ্ছে তাদের জন্য যারা কখনো প্রোগ্রামিং করেন করে নাই। হুম হুম সো আমার জন্য ইজি ছিল। যদিও ইটস আ হুম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বাট প্রোগ্রামিং লাইক ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং জানলে জানলে একটা একটা ল্যাঙ্গুয়েজ ইজিলি থেকে করা আরেকটা যায়। ল্যাঙ্গুয়েজে সুইচ করাটা কোনো ব্যাপার না। তো আপনারা তো C++ করছেন রাইট? সি প্লাস প্লাস করছি এবং লাস্টের দিকে লেটেক্স শেখানোর চেষ্টা করা হয়েছিল। ও ম্যাথমেটিকা ছিল সিলেবাসে বাট ওইটা তেমন একটা আগায় নাই। ১ম বছর তো, পরবর্তীতে ওগুলা কি হুম হয়েছে আমি জানি না। হুম তো আম তো আ ওই যেটা হয়তো যে ওই ৩ ঘন্টার ল্যাব থাকতো, একটা শিট দেওয়া হতো যে এই প্রবলেমগুলা ৩ ঘন্টার মধ্যে তোমরা করবা। তো হুম আমরা ১৫-২০ মিনিটে করে ফেলতাম। তো হুম তারপরে শেষের দিকে দেখা গেল যে আমি কাইন্ড অফ আনঅফিশিয়াল টিএ হয়ে গেলাম ক্লাসটার। তখন আমি ঘুরে, ঘুরে অন্যান্য এবং আমি আড্ডা মারতে খুব পছন্দ করতাম অ্যাজ আই সেড। হুম আমি হচ্ছে হুম গিয়ে ক্লাসের বাইরেই বেশিরভাগ সময় থাকতাম। ক্লাসের বাইরে না, আমি আসলে ক্লাস মিস দিতাম না। বাট ক্লাস শেষ করার পরে বাকি সময়টা আমি খালি মাঠে বসে আড্ডা মারতাম। আচ্ছা আম বুঝতে তো এবং ল্যাবের মধ্যে সারাক্ষণ আমি আড্ডাই মারতাম। ল্যাবে কোনো কাজ করতাম না। তো এখন ওই আমার ঘুরে, ঘুরে সবার সাথে গল্প করতে ভালো লাগে এবং স্যার দেখলো যে আমি যদি ঘুরে, ঘুরে সবার সাথে গল্প করি তাহলে হচ্ছে গিয়ে সবাইকে একটু হেল্পও করতে পারি। তো হুম হুম আনঅফিশিয়াল টিএ হয়ে গেলাম এবং কখনো, কখনো এরকম দেখা যেত যে স্যার একটা লাম লেকচার দিয়ে চলে গেল। তারপরে হুম আমি হয়তো আরো ১ ঘন্টা আমি আনঅফিশিয়ালি ওইখানে একটা প্রবলেম সলভিং ক্লাস করালাম। তো এরকম করে আমি আমার আ ক্লাসমেটদেরকে অনেক হেল্প করছি ওই সময় ওই কোর্সে এবং আমার ৪ বছরের পুরা ফিজিক্সের লাইফে ওই একটা মাত্র হুম কোর্স ছিল যেটাতে আমি হচ্ছে হাইয়েস্ট মার্কস আচ্ছা পাইছিলাম। তো আচ্ছা হ্যাঁ, আম মেমোরেবল, খুবই মেমোরেবল ওই সময়টা আমার জন্য। বুঝতে পারছি। সো দেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দেন আপনি আপনাদের সময় তো থিসিস ছিল রাইট নাকি থিসিস আপনাদের সময় মাস্টার্স ছিল? মাস্টার্সে ছিল বাট আমি মাস্টার্স তো কমপ্লিট করিনি। হুম মাস্টার্সে ক্লাস করছিলাম আমি থিওরিটিক্যাল ফিজিক্সে। হুম বাট তারপরে ততদিন আমার অ্যাডমিশন হয়ে গেল। তো ওই যে যেটা বাংলায় বলে পাংখা গজায় গেল। তো হুম হুম তারপরে আমি আর পরীক্ষা-টরীক্ষা দিইনি। আচ্ছা সো আপনার পিএইচডি টপিক কি মানে কনডেন্স ম্যাটার ফিজিক্স ছিল রাইট? আমি থিওরিটিক্যাল কনডেন্সড ম্যাটার ফিজিক্স নিয়ে কাজ করছি। আম আমার এখন হুম আর আসলে honestly ফিজিক্স নিয়ে কথা বলতেও আর ভালো লাগে না। কারণ ওই সময়টা আমার জন্য খুব ট্রমাটিক ছিল। এখানে আচ্ছা আসার পরে হ্যাঁ আমি মানে ওই স্টোরিটা আমি আসলে জানতে চাইতেছিলাম যে ওইখানকার আসলে মেইন স্টোরিটা কি? রাইট। এখন ওইখানে আম আমার বাজে সুপারভাইজার ছিল সেটা হয়তো পার্ট অফ দ্য রিজন। হুম বাট দ্য আদার পার্ট ইস I think আম ফার্স্ট অফ অল ফিজিক্স ইস টু হার্ড আমার জন্য। হ্যাঁ? এখন আচ্ছা আমার অনেক ফ্রেন্ডই আছে ফিজিসিস্ট, সিনিয়র এবং জুনিয়র ভাই আছে এবং হুম তারা ফিজিক্সকে অসম্ভব রকম ভালোবাসে এবং আই এম সিউর যে এখনো এরকম প্রতি বছরই হুম হুম ফিজিক্সের এরকম কিছু স্টুডেন্ট থাকে যারা ফিজিক্সকে প্রচন্ড ভালোবাসে অ্যান্ড দে আর বিল্ট ফর ফিজিক্স। হুম হুম I eventually realized I was not. হ্যাঁ? আচ্ছা তো যখন আম হায়ার লেভেল গ্র্যাজুয়েট কোর্স গুলা আমি এনকাউন্টার করলাম, কোয়ান্টাম ফিল্ড থিওরি আমাকে শিখতে হইলো। হুম রিসার্চ করা শুরু করলাম। আমি দেখতেছি যে আমি আমার নিজের সাবজেক্টের পেপার পড়ে আমি ৪ বার ৫ বার পড়ে একটা সেন্টেন্স আমি বারবার পড়তেছি। কিন্তু মানে আমি পেনিট্রেট করতে পারতেছি না। তো আচ্ছা ইভেনচুয়ালি আই আ স্লোলি স্টার্টেড লুজিং ইন্টারেস্ট। আমার আচ্ছা প্রচন্ড রকম ইনফেরিয়রিটি কমপ্লেক্স একটা ইম্পোস্টার সিনড্রোম শুরু হুম হলো হুম যে I shouldn't be here. তো হুম আমি যে স্টাক হইলে যে প্রফেসরদেরকে আমি গিয়ে জিজ্ঞেস করব, কোয়েশ্চেন করব। হ্যাঁ, হুম যে হুম আমি অনেক আলাপ করতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি। কিন্তু ফিজিক্সের ব্যাপারে কোনো কিছু ডিসকাস করতে গেলেই ওখানে আমি হচ্ছে ভয় পেয়ে সরে আসতাম। কারণ আচ্ছা আমার কাছে মনে হতো যে I don't belong here. Everybody else is getting হুম what the professor is saying আর আমার হচ্ছে আমি পারতেছি না। তো ওই জিনিসগুলা নিয়ে অনেক স্ট্রাগল করছি। ওখানে আমার সুপারভাইজার খারাপ ছিল। সে আমাকে তেমন একটা হেল্প করে নাই। বরং সে তার নিজের প্রবলেম নিয়ে আ বেশি বিজি ছিল। সে ২ বার জব কুইট করে চলে গেছে। আমাকে জানায় নাই। এগুলো লং স্টোরি। বাট এনিওয়েজ তো সবকিছু মিলায় আচ্ছা আমার ওই সময়ের ইয়েটা খুব ট্রমাটিক ছিল। হুম বাট ওইখানে আমার হেল্পফুল পার্ট যেটা ছিল আমার রিসার্চ অ্যাকচুয়ালি ছিল কম্পিউটেশনাল। আচ্ছা তো আমি কাজ করতাম হচ্ছে আম সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ডিফারেন্ট স্পিন প্রপার্টি নিয়ে কাজ করতাম। যে স্পিন আম আ একটা চ্যানেলে কিভাবে করে স্পিন ফ্লো করে, স্পিন কারেন্ট হুম কিভাবে করে কন্ট্রোল করা যায় এবং এগুলা কি প্রপার্টির উপর ডিপেন্ড করে এগুলা নিয়ে
কাজ করতাম। তো ওইগুলো আল্টিমেটলি বিভিন্ন ক্যালকুলেশনের জন্য প্রোগ্রামিং ইউজ করা লাগতো। তখন ম্যাথমেটিকা মোস্ট এক্সটেন্সিভলি ইউজ করছি, a little bit of MATLAB too. তো ওই কাজগুলো আমাকে আই মিন ওগুলো আমি ভালো পারতাম। কোডিং আমি ভালো পারতাম। বাট কেন করতেছি? হ্যাঁ, ওই কোশ্চেন গুলোতে গিয়ে আমি স্টাক হয়ে যেতাম। আপনি ভিশনটা পাইতেছিলেন না আর কি। রাইট। এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু মানুষ থাকে যে যারা একজন ফিজিসিস্ট যখন ফিজিক্সের কোনো একটা রিসার্চ করে, সে মোস্ট লাইকলি তার লাইফ টাইমে ওই রিসার্চটাকে রিয়ালাইজ হইতে দেখবে না। যে একটা কোনো ফিনিশড প্রোডাক্ট কেউ একজন ইউজ করতেছে এবং সেটা দেখে আমি বলবো যে এইটা কিন্তু এটা ডেভেলপমেন্টে আমার হাত আছে। এইটা একটা physicist doesn't get to do that. Like you even try to explain what you do to some of your non-physics friends. Go back to your parents and tell them what you do. They won't understand. তো ওই স্যাটিসফ্যাকশনটা আমার দরকার। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এমন কিছু একটা নিয়ে কাজ করতে চাই যেটা এখন না হলেও 2 বছর, 4 বছর, 5 বছর পরে it will be a product that somebody uses. তো ওই মোটিভেশনটা আমার কাছে মনে হচ্ছে যে আমার দরকার। সো আমি মোর অ্যাপ্লাইড ফিল্ডে সুইচ করার চেষ্টা করছি। অনেকদিন ধরেই চেষ্টা করছি, বাট ইভেন্চুয়ালি সামথিং ক্লিকড এন্ড আই সাকসিডেড। আচ্ছা, সো আপনার পিএইচডি তো আপনি এটাতে শেষ করছিলেন, রাইট? সো করার পর দেন ফ্যাকাল্টি পজিশন যখন পাইলেন, সো ফ্যাকাল্টি পজিশন তো ফিজিক্স ছিল না। ফার্স্ট ফ্যাকাল্টি পজিশনটা অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে শুধু টিচিং ফ্যাকাল্টি ছিলাম। ওকে, আচ্ছা, রিসার্চে তো আমি মাঝখানে পাশ করার পরপরই আমি ডেটা সায়েন্টিস্ট হওয়ার প্রচন্ড চেষ্টা করি। আমি একটা থার্ড পার্টি কোম্পানির সাথে কাজ করে তাদের কিছু ট্রেনিং নিয়ে আমি প্রচুর জব অ্যাপ্লাই করি। বাট ইভেন্চুয়ালি আমি যেটা রিয়ালাইজ করি যে কিছু না কিছু এক্সপেরিয়েন্স ছাড়া কেউ আমাকে জব দিবে না। ওই থার্ড পার্টি কোম্পানি বললো যে তোমাকে ভুয়া রিজুমে বানাইতে হবে, ওখানে ভুয়া এক্সপেরিয়েন্স দিতে হবে, মিথ্যা কথা বলতে হবে, তাহলে তুমি জব পাবা। তো ওইটা আমি ফাইনালি করতে পারি নাই। মিথ্যা কথা বলাটা একটু ডিফিকাল্ট আমার জন্য। তো ট্রাই করছি, মিথ্যা কথা বলবো না, ট্রাই করছি, বাট ওটা আমার হয় নাই। আমি ওই ফোনে মিথ্যা কথা বলতে গিয়ে আটকাই যাই। তো যাই হোক, ওইটা হয় নাই। তো শেষ পর্যন্ত আমি হচ্ছে একটা সময় ডিসাইড করলাম যে আমাকে কিছু না কিছু একটা তো জব পাইতেই হবে। তো আবার আমি একাডেমিয়াতে অ্যাপ্লাই করা শুরু করলাম টিচিং পজিশন, পার্টিকুলারলি টিচিং পজিশনের জন্য অ্যাপ্লাই করছি। তো ইভেন্চুয়ালি একটা পেয়েও গেলাম মার্কেট ইউনিভার্সিটিতে। তো আমি ওখানে ফিজিক্সে 1 বছরের জন্য পড়াইলাম। তো তারপরে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে 1 বছরের পরে ওইটা আর ওরা রিনিউ করতে পারে নাই। F2 ভিসাতে সুইচ করতে হয়েছে আমাকে সেই সময়। তারপরে F2 ভিসা ফাইনালাইজ হওয়ার পরে আমি আবার ওই একই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে একটা সার্কুলার দেখে অ্যাপ্লাই করলাম। তো সামহাউ মানে ভাগ্যের কিছু সহায়তা লাগে। তো ওইখানে ওদের যারা অ্যাপ্লিকেন্ট ছিল, ওরা যাদেরকে শর্টলিস্ট করছে, পিএইচডি হোল্ডার একজনই ছিল। বাকিরা ইভেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও হয়তো 2-1 ক্যান্ডিডেট ছিল, বাট মাস্টার্স। ওরা খুঁজতেছিল পিএইচডি হোল্ডার আর কেউ অ্যাপ্লাই করে নাই। তো ওইখানে আর কি আমি জব পাইলাম। তারপর আমি তাদেরকে বললাম যে আমার তো অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট নাই, সো তোমাদের H1B ভিসা স্পন্সর করতে হবে। তো তখন ডিপার্টমেন্টের চেয়ার, আমি ইটারনালি গ্রেটফুল টু হিম। উনি আমার জন্য অনেক ফাইট করলেন যে হি ইজ মাই টপ ক্যান্ডিডেট, computer science department has a lot of money, I'm going to spend my own department's money to sponsor this, so I don't care what your policies is. So ওনার ডিনের সাথে প্রবাবলি একটা বড় ধরনের ঝগড়াও হলো এটা নিয়ে, বিকজ ওই সময় ট্রাম্পের ফার্স্ট টার্ম চলতেছে। তো অ্যাডমিনিস্ট্রেশন মোটামুটি আস্তে আস্তে এই জিনিসগুলো ডিসকারেজ করা শুরু করছে, যে ইন্টারন্যাশনাল হায়ারিং ইত্যাদি। তো বাট ইভেন্চুয়ালি ইট ওয়ার্কড আউট। আমি ওখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলাম। ওখানে 3 বছরের মতো কাজ করলাম। আমি পড়াইলাম বিভিন্ন কোর্স এবং অন্যান্য ফ্যাকাল্টিদের সাথে কোলাবোরেট করে রিসার্চ করলাম। তো ওই এক্সপেরিয়েন্সটা ইভেন্চুয়ালি হেল্পড মি মুভ টু ইন্ডাস্ট্রি। আচ্ছা, সো দেন when did you decide আচ্ছা মানে টিচিং ইজ ইনাফ, আই নিড টু সুইচ? আমার লাইফে সবকিছু সামহাউ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে যেটা হলো, আমার ওয়াইফ গ্র্যাজুয়েশনের পরে জব পাইলো অন্য আরেকটা সিটিতে। তখন আমরা ওইখানে মুভ করলাম এবং ওইখান থেকে আমি কমিউট করে ক্লাস করতাম, ক্লাস নিতাম। তো ওইটা অ্যারাউন্ড
I think about 70 miles, 80 miles এর মতো ডিস্টেন্স। সো যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা এরকম লাগে। ইনফ্যাক্ট আমি প্রবাবলি তখন বেশ কিছু উইকে এরকম হতো যে আমি হোটেল নিয়ে থাকতাম, বিকজ প্রতিদিন আসা যাওয়া করাটা টাফ ছিল। তো ওইভাবে করে একটা সেমিস্টার আমি কন্টিনিউ করছি, অ্যান্ড এট দ্যাট পয়েন্ট উই ওয়ার এক্সপেক্টিং আওয়ার সেকেন্ড চাইল্ড, সো আই ইভেন্চুয়ালি ডিসাইডেড যে ইটস নট ওয়ার্কিং আউট অ্যান্ড আই হ্যাড টু অ্যাপ্লাই সামওয়্যার এলস। এবং এটা কোভিড এর সময় ছিল, এটাও আরেকটা জিনিস আমার জন্য ক্লিক করছে। ওই সময় প্রচুর রিমোট জব অপশন ওপেন ছিল, যেটা এখন আস্তে আস্তে অনেকখানি কমে গেছে। তো আমি ফাইনালি আমার একটা জব পাইলাম ইন্টারভিউ দিতে দিতে, যেটা হচ্ছে ফুললি রিমোট। তো এটা যখন আমি অফার পেলাম, একটাই অফার পাইছি, একটাই প্রপার টেকনিক্যাল ইন্টারভিউ দিছি, তো এটা হয়ে গেছে। তো আমি এটা জয়েন করছি এবং ওই জবেই আছি আমি গত 3.5 বছর ধরে। আচ্ছা, সো মানে হাউজ দ্যাট, মানে data science is so different, like what is the difference between academia and In the real some job? aspects it's different, and in some aspects it's not. আচ্ছা, Physics is all about problem solving. Data science is also all about problem solving, but it's just different kinds of problems. But every single problem boils down to some maths, right? So the only difference I think is যে ফিজিক্সের প্রবলেমগুলো বেশি চ্যালেঞ্জিং, এবং ফিজিক্সের প্রবলেমগুলো অনেক সময় অনেক অ্যাবস্ট্রাক্ট হয়। তো যেটা আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি, যে অ্যাবস্ট্রাক্ট থেকে মোর রিয়েল প্রবলেম আমি একটু বেশি সলভ করতে পছন্দ করি। সো ওইসব দিক থেকে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স ইজ ভেরি মাচ লাইক ফিজিক্স, এক্সেপ্ট ইটস নট অ্যাজ হার্ড। আর হচ্ছে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ ডেটা সায়েন্সে আসে, সে অনেক ভালো করবে, বিকজ ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের প্রবলেম সলভিং স্কিল অসম্ভব ভালো থাকে। হ্যাঁ, তারা ডেফিনেটলি স্ট্রাগল করবে বা অন্যান্যদের থেকে পিছায় থাকবে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকজনের থেকে পিছায় থাকবে প্রোগ্রামিং স্কিল বা এসব জিনিসে। বাট ওই ডিফারেন্সগুলোও আস্তে আস্তে, মানে ইটস চেঞ্জিং অল দ্য টাইম, রাইট? সো নাও এআই আছে, সবকিছুতে এআই ইউজ করা যায়, একটা গ্লোরিফাইড সেক্রেটারি, রাইট? যাকে তুমি বলতে পারো যে আমাকে এই কোডটাই ভেবে ভেবে লিখে দাও। সো ইউ নিড টু নো হোয়াট টু ডু, দ্য স্পেসিফিক স্কিলস ইউ প্রবাবলি ডোন্ট নিড অ্যাজ মাচ। সো ওই প্রোগ্রামিং ভালো জানো কি খারাপ জানো, এই কোশ্চেনগুলো আসলে আগেও খুব মাইনর কোশ্চেন ছিল, এখন আরো বেশি আনইম্পর্টেন্ট, প্রবলেম সলভিং স্কিলগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং সেদিক থেকে physicists are the best problem solvers in this world. So the only reason we don't see a lot of physicists in this kind of positions is that physics এর স্টুডেন্টরা মনে করে যে তারা যেতে পারবে না, তারা এগুলো করতে পারবে না। ফিজিক্স এর প্রফেসররা, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের বা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর না, আমি এখানে এসেও সেম জিনিস দেখছি, কখনোই স্টুডেন্টদেরকে এনকারেজ করে না, বা তারা ইভেন জানেও না যে নন একাডেমিক ফিল্ডগুলোতে কি ধরনের জব অপরচুনিটি আছে, বা সেগুলোর জন্য স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতে চাইলে কি করতে হবে। হ্যাঁ, ফিজিসিস্টরা ভেরি স্নবিশ, তারা মনে করে আমরা বেস্ট সাবজেক্টে পড়তেছি, পড়তে পড়তে মরে যাব, রিসার্চ করতে করতে মরে যাব, নেচারের ফান্ডামেন্টাল লজ আমি আবিষ্কার করব, করতে করতে পেটে ভাত না পাইলে ক্ষুধার্ত অবস্থায় আস্তে আস্তে ভিক্ষা করা শুরু করব, কিন্তু আমি আমার রিসার্চ চালায় যাব, বিকজ আই এম ডুইং দ্য মোস্ট নোবেল থিং ইন দ্য ওয়ার্ল্ড। বাট যাদের ওই মোটিভেশনটা নাই, যাদের আছে আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি, বাট যাদের নাই তাদের হচ্ছে গিয়ে মানে বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করা উচিত। আন্ডারস্ট্যান্ডেবল। আপনার ওই জব ল্যান্ড করার জন্য মানে ভার্সিটির একাডেমি এক্সপেরিয়েন্স বাদে আপনি কি আলাদা কোনো কোর্সেস বা কোনো কিছু করছিলেন? হ্যাঁ, এবং এখন সমস্ত কোর্স তো অনলাইনে প্রচুর কোর্স আছে, রাইট? প্রচুর ইউটিউব ভিডিও আছে, শেখার জন্য কিছু লাগে না। হ্যাঁ, এবং সার্টিফিকেট লাগে না জবের জন্য। কেউ তোমার কাছে দেখতে চাইবে না যে তুমি যে বলতেছো যে তুমি পাইথন জানো, তুমি যে বলতেছো তুমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস ডেভেলপ করতে পারো, তুমি জাভা জানো, তুমি মেশিন লার্নিং জানো, তুমি র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম পারো, তুমি আইসোলেশন ফরেস্ট অ্যালগরিদম পারো, তুমি কে মিনস অ্যালগরিদম, তুমি নিউরাল নেটওয়ার্কিং পারো, তুমি যেগুলো সিভিতে লিখছো, তুমি সার্টিফিকেট দেখাও, কেউ এটা জিজ্ঞেস করবে না। আচ্ছা, জিজ্ঞেস করবে তোমাকে স্পেসিফিক ওই সাবজেক্টগুলো নিয়ে কোশ্চেন করবে, কোশ্চেনগুলোর তুমি উত্তর দিতে পারো কিনা সেটা তারা দেখবে। সো এবং শেখার জন্য এখন যে পরিমাণ মেটেরিয়াল আছে পৃথিবীতে, দিস ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার এন্টায়ার হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন টু লার্ন, রাইট? আগে লাইব্রেরিতে যাইতে হতো পড়তে, এখন লাইব্রেরিতেও যাওয়া লাগে না, বাসায় বসে মোবাইলে বসে বসে শেখা যায় জিনিসটা। সো
আমি বলবো যদি আগ্রহ থাকে ডেটা সায়েন্সের তাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শিখো। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট প্রোগ্রামস কোর্সেস। আমি বাংলাদেশে ওইটা অ্যাভেলেবল কিনা জানি না, বাট এখানে আমি একটা ওয়েবসাইট খুব পছন্দ করি, সেটার নাম হচ্ছে edx.org। edx edx.org। তো কেন পছন্দ করি? ওদের হচ্ছে ফ্রি কোর্স অডিট করা যায়। তো অন্যান্য জায়গায় হচ্ছে কি কিছু সাবস্ক্রিপশন লাগে, কিছু পয়সা দেওয়া লাগে কোর্স করার জন্য। ওইখানে তুমি ফ্রি কোর্স করতে পারবা, ওরা পয়সা চায় যখন তুমি ওদের কাছে সার্টিফিকেট চাও। আর আমি স্পেসিফিক্যালি টেলিং ইউ, সার্টিফিকেটের কোনো দরকার নেই। কোনো জবে আমাকে জীবনে কখনো কোনো ইন্টারভিউতে সার্টিফিকেট দেখতে চায় নাই আমার কাছে। ওরা আমাকে কোশ্চেন করছে, আমি কোশ্চেনের উত্তর দিতে পারলে আমি প্রসিড করছি, অথবা উত্তর দিতে না পারলে তারা অন্য ক্যান্ডিডেটের দিকে চলে গেছে, রাইট? সো শেখা, মেশিন লার্নিং অ্যালগোরিদমস গুলা জানা, কয়েকটা ল্যাঙ্গুয়েজ, নিজের সিভিটাকে একটু বড় করার জন্যও কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার। আর ইন্ডাস্ট্রি জবের জন্য কিছু প্র্যাকটিক্যাল টুলস, যেমন বিভিন্ন ডেটাবেস সম্পর্কে আইডিয়া রাখা, এবং সেই ডেটাবেসগুলোর সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, বিগ ডেটা সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। সো সিকুয়েল, তারপর স্পার্ক, এগুলোর সম্পর্কে একটু আইডিয়া রাখা। যারা পাইথন পারে তাদের একটু পাইথনের সাথে সাথে পাইস্পার্ক সিস্টেম, বা পাইথনের মধ্যে আমি একটা অ্যালগোরিদম করব, বাট এটাকে আমি একটা স্পার্ক জব হিসেবে রান করব। তো এই ধরনের জিনিসগুলো, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে আই ফাউন্ড হেল্পফুল। তো ওই জিনিসগুলো একটু আইডিয়া রাখলে মানে, এবং প্লাস জব ইন্টারভিউ দিতে দিতেও অ্যাকচুয়ালি ইন্টারভিউর প্র্যাকটিস হয়। সো there are so many things and there are so many easy things that you can do to position yourself as a great candidate for the job market. আচ্ছা, সো আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করতাম যে ডেটা সায়েন্সে যে আপনি সুইচটা করলেন, মানে ইউ হ্যাড এভরি পসিবল অপশনস from switch, মানে to switch from physics. Data science you can choose course, not software engineering or any other subjects. ওই যে আমি যেটা বললাম যে somehow everything happens to me. মানে আমি খুব ওরকম কোনো ভিশনারি না যে আমি আমার লাইফের সমস্ত কিছু 10 বছর বয়স থেকে প্ল্যান করছি যে 40 বছর বয়সে আমি এই জায়গায় থাকবো। নো, ডেটা সায়েন্স, ফ্রেন্ডদের সাথে গল্প করতেছিলাম গ্র্যাড স্কুলে, somehow somebody at some point mentioned data science. It was a new big thing at that time. তখন আমি জিজ্ঞেস করছি যে এটা কি কি করে, শুনলাম যে ওখানে প্রোগ্রামিং ইউজ করতে হয় প্রচুর। আমি বললাম যে ওকে গ্রেট, আমি তো এরকম একটা কিছু খুঁজতেছিলাম যে ফিজিক্স থেকে সুইচ করতে চাই, যে সামথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ কম্পিউটার প্রোগ্রামিং। তো তখন মানে আমি, এবং তখন একটা বাজওয়ার্ড ছিল ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স। তো আমি বললাম যে ওকে আমি ডেটা সায়েন্স শুনছিও যে ইটস ওয়ান অফ মানে সেক্সিয়েস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এরকম কথা শোনা যায়। তো ওই তো, এবং মানে আমি যে এত বেশি কিছু এক্সপ্লোর করছি সেটাও না। মানে ইভেন যখন জব অ্যাপ্লাই করার সময় আসলো, তখন আমি ইভেন জানতামও না যে কি 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 ওয়ার্ড দিয়ে সার্চ দিতে হবে। ওই ডেটা সায়েন্টিস্ট একটা বাজওয়ার্ড, আমি খালি ডেটা সায়েন্টিস্ট দিয়ে ইনডিডে সার্চ দিছি, লিঙ্কডইনে সার্চ দিছি, যা যা জব পাইছি অ্যাপ্লাই করছি, তো ওইখান থেকে আর কি ইন্টারভিউ পাইছি, দিছি, হয়ে গেছে এরকম আর কি। আচ্ছা, সো মানে রাইট নাও আর ইউ এনজয়িং দিস অ্যাজ মানে মোর দ্যান ফিজিক্স, অর দ্য লাইন ইজ স্যাচুরেটেড? আনফেয়ার কম্প্যারিজন অ্যাকচুয়ালি। আমি ফিজিক্সের সাথে, ফিজিক্স একটা বেসিক সায়েন্স, আর ডেটা সায়েন্স হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স। তো এই দুইটার কম্প্যারিজন আনফেয়ার। বাট ইটস টু মি, ইয়েস ইট ইজ মাচ ইজিয়ার। মানে আপনি যেহেতু দুইটা সাইডই মানে আমার এক্সপ্লোর করা হয়েছে, সিনড্রোমটা এখন আর নাই। আচ্ছা, আমার কাছে, আমি যখন কথা বলি, আমি এখন কনফিডেন্টলি কথা বলি, আমার কাছে মনে হয় যে আমি I have the command on what I am talking about. ফিজিক্সে আমি ইভেন নিজের রিসার্চ টপিক নিয়ে নিজে যখন লেকচার দিতাম, কাউকে বোঝানোর চেষ্টা করতাম, তখনও আমি খুব ল্যাক অফ কনফিডেন্স ফিল করতাম যে সে একটা কোশ্চেন করলে আমি যদি স্টাক হয়ে যাই তখন কি হবে, সে তো বুঝে ফেলবে যে আমি কিছু জানি না। তো এই ব্যাপারগুলো আমার এখন আর কাজ করে না। সো ইন দ্যাট অ্যাসপেক্ট আই এম মাচ হ্যাপিয়ার। বাট মানে তুমি যে সাইডেই যাও, যে জিনিস নিয়ে কাজ করো না কেন, মানে আলটিমেটলি ইউ আর পুশড টু ইউর লিমিটস। হ্যাঁ, কারণ দে পে ইউ, সো দে উইল এক্সট্রাক্ট দ্য মোস্ট আউট অফ দ্যাট, রাইট? সো তুমি যে প্রবলেম নিয়ে কাজ করো না কেন, ইউ উইল হ্যাভ টু গিভ ইউর 100% এফোর্ট, ইউ উইল বি পুশড টু ইউর লিমিটস। সো সেই দিক থেকে সব জবই ইকুয়ালি ডিফিকাল্ট, বিকজ তুমি যাই নিয়েই কাজ করতেছো না কেন, তুমি এখন
যদি ডে লেবারার হও তাহলে তুমি তোমার গায়ের সমস্ত শক্তি দিয়ে তুমি লিফট করতেছো, জিনিস ক্যারি করতেছো। সো হোয়াট এভার জব ইউ ডু, ইউ হ্যাভ টু গিভ ক্লোজ টু ইউর 100% অল দ্য টাইম। এটা ফিজিক্সের ক্ষেত্রে সত্যি, এটা ডেটা সায়েন্সের ক্ষেত্রে সত্যি, এটা যে কোনো জবের ক্ষেত্রেই সত্যি। হ্যাঁ, এখন আমার এটা আগে অনেকে বলছে যে যদি ফিজিক্সে থাকতে চাও তাহলে ইফ ইউ রিয়েলি লাভ ফিজিক্স তাইলেই থাকো, কারণ এই যে আপনি তখন বললেন যে ফ্যামিলি চালাইতে হবে, সো ফিজিক্স একাডেমিতে থেকে এই জিনিসটা করা আসলে আলটিমেটলি লং টার্মের জন্য অনেক পেইনফুল হয়ে যায়। একাডেমিয়া ছাড়াও ফিজিক্সের জব আছে, খুব কম, বাট আছে। সো আচ্ছা। সেগুলো সম্পর্কেও আমার ওই যে অত ভালো আইডিয়া নাই, বিকজ ফিজিক্সের এনভায়রনমেন্টটা এরকম যে মানুষজন ক্যারিয়ার নিয়ে কথা বলে না। যে ক্যারিয়ার নিয়ে কথা বলাটা, ফিউচারে আমি কি করব, কি জব করতে চাই, এই ধরনের কথা বলাটাকে ডিমিনিং মনে করা হয়। এটা আমি বাংলাদেশেও এই জিনিসটা দেখছি, এখানেও দেখছি যে হ্যাঁ, ট্রু। ইউ অনলি টক অ্যাবাউট আমরা নেচারের লজ ফাইন্ড করতেছি, আমরা হচ্ছে কি মোস্ট ফান্ডামেন্টাল, আমরা গ্র্যান্ড ইউনিফাইড থিওরির দিকে যাওয়ার চেষ্টা করতেছি, স্ট্রিং থিওরি নিয়ে আমরা আলোচনা করতেছি, তো সেগুলোর আমরা আনরাভেল করতেছি নেচারের বাট ওকে, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু সাস্টেইন ইউর বডি, এন্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু আর্ন মানি। যখনই এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, তখনই হচ্ছে গিয়ে ফেলো ফিজিসিস্টরা মনে করবে যে ইউ আর চিপ। সো ওই অ্যাটিটিউডটার পরিবর্তন দরকার। বুঝতে পারছি। সো যারা মানে এখন পিভট করার চিন্তা করে, লাইক আমাদের মতন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা, মানে এই টাইমে এসে মোটামুটি স্টুডেন্টসরা রিয়েলাইজ করে যে ফিজিক্সে আলটিমেটলি প্রসিড করবে নাকি অন্য কোনো জায়গায় সুইচ করবে, তো আপনার ওদের জন্য আসলে সাজেশনটা কি থাকবে? ফিজিক্সে পিএইচডি আমি করছি, and I had my struggles, but at the same time I am where I am because of my degrees, because of my skills and experiences, because of my past. ঠিক আছে? So ফিজিক্সে পিএইচডি করাটা স্টিল ইজ আ গ্রেট অপশন। বাট কারোর কাছে যদি লাইক থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে গিয়েই মনে হয় যে মানে ফিজিক্স ইজ টু হার্ড, আমি এই জিনিসটাকে আর কন্টিনিউ করতে চাই না, তাহলে দে শুড জাস্ট অ্যাপ্লাই ফর কম্পিউটার সায়েন্স পিএইচডিস। বাট ওইটা তো মানে কম্প সায়েন্সের স্টুডেন্টসটাই তো সহজে পাইতেছে না, ফিজিক্সের স্টুডেন্টসরা তো আরো টাফ না? ইটস অ্যান এন্টায়ারলি ফলস আইডিয়া। আমি বিশেষ করে লোয়ার র্যাঙ্কড ইউনিভার্সিটি গুলো স্টুডেন্ট পায় না। হ্যাঁ, ওইসব ইউনিভার্সিটি গুলোতে পিএইচডি স্টুডেন্ট তো পরের কথা, ফ্যাকাল্টিরাই বেশিরভাগ নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে। বিকজ তোমার একটা জিনিস বুঝতে হবে, ফিজিক্সের সাথে কম্পিউটার সায়েন্সের যেটা মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে ফিজিক্সের কোনো জব মার্কেট নাই, আর কম্পিউটার সায়েন্সের জব মার্কেটে হিউজ ভ্যাকুয়াম। সো বেস্ট স্টুডেন্ট গুলা, তারপরে মিডিয়াম লেভেল স্টুডেন্ট গুলা, অ্যান্ড ইভেন সাম অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্টস ওরা সাক করে নিয়ে যাচ্ছে প্রতি বছর। সো একাডেমিয়াতে ওদের হিউজ ভ্যাকুয়াম, বিকজ এই লো পেইং জব, এই 24/7 জব, একাডেমিয়াতে কিন্তু কোনো 9 to 5 জব না। তুমি উইকেন্ডে বসে বসে পরীক্ষার খাতা দেখবা, তুমি রাত্রেবেলা বসে বসে পরীক্ষার স্টুডেন্টদের ইমেইলের উত্তর দিবা, 24/7 জব। যখন তুমি কাজ করতেছো না, তখনও তোমার মাথার মধ্যে রিসার্চের ঘুরবে যে আমার নেক্সট প্রজেক্ট কি হবে, কি করব আমি। তো ওই স্ট্রেসফুল জব। বেশিরভাগ স্টুডেন্টই পাশ করার সাথে সাথে চলে যায় একাডেমিয়াতে। তো ওরা একাডেমিয়া চালাবে কিভাবে, ওদের স্টুডেন্টদেরকে কারা পড়াবে? হিউজ ভ্যাকুয়াম আছে একাডেমিয়াতে। সো ওরা পিএইচডি স্টুডেন্ট পায় না, বিশেষ করে লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলা, এবং ইভেন ফ্যাকাল্টিও হায়ার করতে পারে না। তো তখন কি হয় যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, ইউ নেম ইট, সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিসিপ্লিন থেকে স্টুডেন্ট আসে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে। খালি ফিজিক্স থেকে আসে না, বিকজ ফিজিক্সের ছেলে পেলে মনে করে আমাদেরকে কম্পিউটার সায়েন্সে কেউ নেবে না, যেটা আমার এতদিন আইডিয়া ছিল। হ্যাঁ, সো কম্পিউটার সায়েন্সে যদি যাওয়ার আগ্রহ থাকে, বাংলাদেশ থেকে ডিরেক্ট সমস্ত ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করা উচিত। বাট ইউ হ্যাভ টু শো সামথিং ফর ইট, রাইট? সো ইউ হ্যাভ টু সে যে আমি এগুলো জানি। সো কিছু হয়তো 1-1.5 বছর আগের থেকে কিছু অনলাইন কোর্স করে একটু নিজের সিভিটা ঠিক করা, প্রেজেন্টেবল, হ্যাঁ, পোর্টফোলিওটা একটু স্ট্রং করাটা উচিত হবে। বাট আপনি একটা কথা বললেন যে মানে কম সাইতে জবের হিউজ ভ্যাকুয়াম, রাইট? বাট কারেন্ট ওয়ার্ল্ড অনুযায়ী মানে এটা আমি অ্যাকচুয়ালি কেমনে করি যে এআই এর জন্য এখন জিনিসগুলো আরো স্যাচুরেটেড হওয়া শুরু হইতেছে। সো মানে নেক্সট 5 years পর জিনিসটা কি স্টিল ভ্যালিড থাকবে?
দেখো এটা একটা বিগার ডিসকাশন এবং এই হুম জিনিসটা হুম নিয়ে অনেক পান্ডিতস অনেক ধরনের কথা বলে, এটাতে আমি খুব বেশি ঢুকতে চাই না। বাট হুম আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, হুম সেটা হচ্ছে যে এআই হ্যাজ মেড মাই জব মাচ ইজিয়ার, হুম হুম বাট মাই জব ইজ নট থ্রেটেন্ড বাই এআই অ্যাট অল। রিপ্লেসেবল না। Yeah. হ্যাঁ, বিকজ আমি কত ভালো প্রোগ্রামিং করতে পারি এই জন্য আমাকে হায়ার করে নাই। হুম হুম প্রবলেম সলভিং এর জন্য। Yeah. হ্যাঁ, যে আমি কি করতে হবে এটা চিন্তা করার জন্য আমাকে হায়ার হুম করছে। হুম সলিউশন তো ওইটা এখন পর্যন্ত এট লিস্ট এআই করতে পারবে না। হুম সো হুম আল্টিমেটলি আমি এখন সবকিছুতে এক্সটেন্সিভলি আমি ওই GitHub Copilot ইউজ করি। তো GitHub আচ্ছা। Copilot হচ্ছে গিয়ে Visual Studio Code এর সাথে ইন্টিগ্রেটেড। হুম তো বেসিক্যালি ওই সাইডে চ্যাট বক্স ওপেন থাকে। আমার যখন কোডে কিছু চেঞ্জ করতে হয় বা সামথিং, আমি তার সাথে সরাসরি একটা মানুষের মতো চ্যাট করি। হ্যাঁ? তাকে আমি প্রবলেম বলি যে আমার এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এগুলা করতে, সে আমাকে সাজেশন দেয়। আমি যদি সাজেশনটা আমার কাছে ভালো লাগে আমি বলি যে ওকে দেন এপ্লাই ইট। সে করে দেয়। তারপরে হচ্ছে আমি ওইটা আবার রিভিউ করি। করে যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি ওইটা হুম ইমপ্লিমেন্ট করি। হুম টেস্ট করি, ট্রাবল শুটিং করি তার সাথে। সো লাইক ১ মাসের কাজ আমি হয়তো ১ সপ্তাহে করতে পারতেছি। সো ইট হ্যাজ মেড মি মোর প্রোডাক্টিভ। বাট আ সে আমার জব নিতে পারবে না। বুঝতে পারছি। তো আপনার জবের আমি একটু ডিসক্রিপশন দেখেছিলাম। সো ইউ ডিড সাম এম কেয়ার হেলথ অর সাম এম হেলথ সামথিং, হোয়াটস হ্যাঁ, দ্যাট? ওইটা আমার হচ্ছে কি মার্কেট ইউনিভার্সিটিতে যখন কম্পিউটার সায়েন্সের টিচিং ফ্যাকাল্টি হিসেবে আমি কাজ করতেছিলাম, তখন আমি তার সাথে আম আম অন্যান্য ফ্যাকাল্টির সাথে কোলাবোরেট করে কিছু রিসার্চ করছি। তো তার মধ্যে হুম হচ্ছে গিয়ে এম হেলথ হচ্ছে এম হেলথ অ্যাপ হচ্ছে বেসিক্যালি তোমার নানান ধরনের হেলথ রিলেটেড অ্যাপ ইন ইওর ফোন, মোবাইল অ্যাপ, হুম হুম যেগুলা দিয়ে তুমি আম মানে নানান ধরনের মেডিকেল পারপাস এর জন্য আরকি। হুম তো হুম এম কেয়ার ইন পার্টিকুলার এটা একটা রিসার্চ প্রজেক্ট ছিল অটিস্টিক বাচ্চাদের জন্য বাংলাদেশে। যে হুম বাংলাদেশের একটা মেইন সমস্যা ছিল হচ্ছে যে বা ইভেন এখনো আছে, যে আমরা শুধুমাত্র ডাক্তারের কাছে যাই যখন একটা প্রবলেম সিভিয়ার আকার ধারণ করে। হুম নাম্বার 1 এবং হুম নাম্বার 2 একেকবার একেক ডাক্তারের কাছে যাই। সো যেই ডাক্তারের কাছেই যাচ্ছি তার কাছে আমার কোনো হিস্ট্রি নেই। হুম যেকোনো মেডিকেল ডায়াগনোসিস এর জন্য বা লং টার্ম কাউকে সুস্থ রাখার জন্য মেডিকেল হিস্ট্রি ভেরি ইম্পোর্টেন্ট। হুম বাংলাদেশে ওই প্র্যাকটিসটাই নাই। অটিস্টিক বাচ্চাদের জন্য এটা আরো বেশি ইম্পোর্টেন্ট। যে আচ্ছা। তোমার তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সে কিভাবে ডেভেলপ করছে, তার হুম আগে কি প্রবলেম ছিল, সেসব প্রবলেমের সলিউশন কিভাবে করা হইছে। সেই তো যখনই একটা বাচ্চার একটা আ সিভিয়ার পর্যায়ে চলে যায়, তাকে নিয়ে আমি একটা সাইকিয়াট্রিস্ট এর কাছে যাচ্ছি। সে অ্যাকচুয়ালি ভালো কোনো সলিউশন দিতে পারবে না, বিকজ তার কাছে ওই হিস্ট্রি নেই। তো ওই মেডিকেল হিস্ট্রি বিল্ড আপ করার জন্য হুম বাংলাদেশে তো সহজে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা সবসময় সহজ না। বিশেষ করে যারা গ্রামে হুম বাচ্চা থাকে, বিভিন্ন জায়গায় ফ্যামিলির নানান ধরনের প্রবলেম থাকে। তো আমি হুম বারবার হচ্ছে গিয়ে ৩ মাস পর, পর ৬ মাস পর, পর আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো। একই লোকের কাছে বারবার যাবো। ওভার হুম দ্যা কোর্স অফ 5 ইয়ার্স, 10 ইয়ার্স সে আমার বাচ্চাকে চিনবে, সে আমাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে, এই অপশন থাকে না। তো এই জিনিসটা কিভাবে ইজিয়ার করা যায়? একটা উপায় হচ্ছে যে মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে দেওয়া যায়। যে অ্যাপ হচ্ছে গিয়ে প্রতিদিন একটা সার্টেন টাইমে নোটিফিকেশন দিবে, কিছু স্পেসিফিক কোয়েশ্চেন করবে। তুমি জাস্ট হুম ৫ টা মিনিট সময় নিবা, কোয়েশ্চেন গুলোর উত্তর দিবা। আচ্ছা। হ্যাঁ? তো তাহলে কি হলো যে ওভার দ্যা কোর্স অফ মেনি ইয়ার্স তোমার একটা আ হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি বিল্ড আপ হইলো। হুম যেটা দেখে একজন সাইকিয়াট্রিস্ট হয়তো একটু বেটার মেডিকেল ডিসিশন নিতে পারবে। হুম তো জাজমেন্ট ইজিয়ার হবে। রাইট। তো ওইটা ছিল এমকেআর। আচ্ছা। সো এটা কি খালি আপনি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছেন নাকি আরো কয়েকটা কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে? এটার অ্যাকচুয়ালি ওকে, ফার্স্ট অফ অল এটার আম এটাতে আমি একজন কোলাবোরেটর হিসেবে কাজ করছি। বাট মেইনলি প্রজেক্টটা ছিল হচ্ছে গিয়ে আম আমাদের ডিপার্টমেন্ট চেয়ার উনার নামও ইকবাল স্যার, শেখ ইকবাল আহমেদ। উনার প্রজেক্ট ছিল। তো ওখানে আমি কোলাবোরেটর হিসেবে কাজ করছি। এটা এখন এরপরে কি করা হয়েছে আমি জানি না। আমি যখন লিভ করছি তখন পর্যন্ত এটা শুধু বাংলাদেশে ইমপ্লিমেন্টেড ছিল। তো এটা পরের স্টেজের ফান্ডিং এর জন্য চেষ্টা করা হচ্ছিল। বাট তারপরে এখন আমি আসলে আর আই লস্ট ট্র্যাক। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস নিয়ে ইন্টারাপ্ট করি। মানে আই গেস আপনার মনে থাকার কথা, শামিমা ম্যাডামকে আপনার মনে আছে? হ্যাঁ, সো শি ইজ হিয়ার, শি সেড হাই অ্যান্ড আই গেস ইউ ক্যান সি দ্য কোয়েশ্চেন শি আসসালামু আস্কড আলাইকুম দ্য কোয়েশ্চেন। ম্যাডাম। আচ্ছা, আপনার ক্যান ইউ কথা সি দ্য মনে আছে শুধু তাই না, আপনার কথা সবসময় মনে পড়ে। আ
Nurur Rahman. No, I don't know about him, but I will look him up. নুরুর রহমান, অ্যাজ ফার এজ আই নো, আপনি রাকিব স্যারকে চিনেন? ওনার সাথে সরাসরি আমার কখনো কথা হয় নাই, বাট আই নো অ্যাবাউট হিম। হ্যাঁ, মানে আই গেস নুরুর রহমান ইজ রাকিব স্যারের ভাই, মানে আমি ওনার আচ্ছা। সাথে কথা হয়েছিল। সো ইয়া, মানে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড এনি মেসেজ টু শামিমা ম্যাডাম? আমি অ্যাকচুয়ালি যখন আমি ঢাকা ইউনিভার্সিটির মেমোরিগুলোর কথা বলতেছিলাম, তখন অ্যাকচুয়ালি আমি ম্যাডামের কথা বলতে চাচ্ছিলাম, বাট সামহাউ আই মিসড দ্যাট। সো আই হ্যাভ আ ভেরি মেমোরেবল এক্সপেরিয়েন্স। এই কথাটা আমার বারবারই মনে পড়ে। আমাদের ফার্স্ট ইয়ারের ল্যাব ছিল, ল্যাব পরীক্ষা ছিল। তো ম্যাডাম হচ্ছে গিয়ে আমাদের ওই পরীক্ষায় ম্যাডাম আমাদের মানে পরীক্ষার গার্ড ছিলেন বেসিক্যালি। তো আমি তো মানে ইউনিভার্সিটি অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারে আমি খুবই রেসপন্সিবল ছিলাম বিভিন্ন বিষয়ে, এবং আমি কোনো কিছুই তেমন আমি কেয়ারলেস একটা অ্যাটিটিউড ছিল আমার। তো আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে বাথরুম পাইছিল, আচ্ছা। কিন্তু আমি নিচে থেকে বাথরুম করে না এসে আমি ভাবছি যে আমাদের তো ওই ল্যাবের পিছন সাইডে বাথরুম আছে, তো আমি হচ্ছে গিয়ে পরে একটা সময় বাথরুমে যাব। তো ম্যাডামের কাছ থেকে ওই লটারিতে আর কি আমার এক্সপেরিমেন্টের ইয়ে আসলো, খাতা নিলাম, সবকিছু নিলাম, নিয়ে তারপর ওইটি খাতাটা আমি টেবিলে রেখে ম্যাডামকে বলছি, ম্যাডাম আমি বাথরুমে যাবো। তো ম্যাডাম বলছে, কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি বাথরুমে যাবা? বাথরুমে কি বই লুকায় রেখে আসছো? বাথরুম থেকে কি তুমি এখন বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে এনে এসে তারপরে দেখবা? তো ম্যাডাম আর কি অনেক বকাঝকা করলেন। তো তারপর ম্যাডাম যেতে দিয়েছিলেন থ্যাঙ্কফুলি। বাট তারপরে পরবর্তীতে আর কি ম্যাডাম যখন বুঝতে পারছেন যে আমি প্রবাবলি ওরকম না, বা আমি অ্যাকচুয়ালি ফিজিক্স ভালোবাসি বা পছন্দ করি, তো ম্যাডাম পরবর্তীতে আমাকে অনেক স্নেহ করছেন, এবং থ্রু দ্য ইয়ার্স ম্যাডামের অনেক সাজেশন, অনেক অ্যাডভাইস, অনেক এনকারেজমেন্ট আমার অনেক কাজে এসেছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট, আই এম ইন্টারনালি গ্রেটফুল। থ্যাংক ইউ। আর সো এখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে অলমোস্ট 3 ইয়ার্স, রাইট? সো ডু ইউ মানে এনি হাউ ডু ইউ মিস ডুইং ফিজিক্স অর এনিথিং রিলেটেড টু ইট? আই ডু। যদিও আমি ফিজিক্স নিয়ে অনেক বাজে বাজে কথা প্রবাবলি বলে ফেলছি অলরেডি। আমার গ্রেট ফ্রেন্ড রাজা সাব্বির সুফিয়ান, সে হচ্ছে রিসেন্টলি একটা ফ্যাকাল্টি পজিশনে জয়েন করছে, টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টি পজিশনে, এন্ড আই এম ইভেন প্রাউড টু নো হিম। আমার দেখা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্টস এভার, আমি পার্সোনালি যাদেরকে চিনি তাদের মধ্যে। তো ওর সাথে যখন কথা বলি মাঝে মধ্যে আমার মনে হয় যে আমিও তো এরকম হইতে পারতাম, বাট ইট ওয়াজ নট ফর মি। সো আই এম হ্যাপি ওয়্যার আই এম, বাট সামটাইমস আমার মনে হয় যে যদি আমি ফিজিক্সে থাকতাম হয়তো আমিও একটা গ্রেট ফিজিসিস্ট হইতে পারতাম। আচ্ছা, সো ডেটা সায়েন্সে এখন মোটামুটি জব মার্কেটের মানে স্যাচুরেশন কি আগের চেয়ে কমছে নাকি এখনো বাড়তেছে? এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট ইউএসএ তে জব মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা। আর কোভিড এর পরে অ্যাকচুয়ালি সবকিছুই কাইন্ড অফ মানে কি বলবো আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, যে কখনো হঠাৎ করে হিউজ ভ্যাকুয়াম তৈরি হয়, 6 মাস পরে দেখা যাচ্ছে সমস্ত কোম্পানি 10,000 20,000 করে এমপ্লয়ি লে অফ করতেছে, কোনো ঠিক ঠিকানা নাই। সো বাট অ্যাট দিস ভেরি মোমেন্ট জব মার্কেট খুব একটা ভালো না। হ্যাঁ, মানে কারণ এখন আরো মানে পলিটিক্যাল সিচুয়েশনস এগুলো আরো ঝামেলা করতেছে। হ্যাঁ, তো এখন ভোলাটাইল সবকিছুই, সো মানে আনপ্রেডিক্টেবল। লাইক এখন থেকে 6 মাস পরে হয়তো জব মার্কেট অনেক ভালো হয়ে যেতে পারে, অথবা আমাদেরও চাকরি চলে যেতে পারে, আমি আসলে জানি না। বাট ডেটা সায়েন্সের আমার কাছে মনে হয় ডিমান্ড সবসময়ই থাকবে। মানে অ্যাজ ইউ সেড যে আই কান্ট মানে পসিবলি রিপ্লেস দ্য হিউম্যান পার্ট, মানে ইজিয়ার করতে পারবে বাট কমপ্লিটলি রিপ্লেস করা পসিবল না। ডিসিশন মেকিং রোলগুলোতে হিউম্যানকে লাগবে, ওইটা এখন পর্যন্ত এআই 50 বছর পরে হয়তো করতে পারে, বাট এখন পর্যন্ত ইটস নট অ্যান অপশন। বুঝতে পারছি। সো মানে আপনার তো এখন রেগুলার লাইফে মানে হেভিলি এআই ইউজ করা হইতেছে, রাইট? হেভিলি ইউজ করা হইতেছে। সো এআই যখন ছিল না তখন জব লাইফটা কিরকম ছিল, এখন কিরকম আছে? ওই যে অনেক ফাস্টার কাজ করতে পারি। যেমন ধরো আমি আমার কোডে একটা জিনিস চেঞ্জ করব, এখন আমার ভেরি ভেরি লং কোড,
হুম, হুম, এখন ওইখানে হয়তো ওই প্রতিটা জায়গায় গিয়ে রেফারেন্স চেক করে ওই জায়গায় আমার ওই পার্টিকুলার চেঞ্জটা করা এবং তারপরে আবার ২-৩ বার প্রুফ রিড করে দেখা সব জায়গায় আমি কারেকশন করছি কিনা। তারপরে হুম, হচ্ছে গিয়ে আমি রান করতে গেলাম। রান করতে গিয়ে আমার আসলো এরর, তারপর ওই একটার পর একটা এরর ফিক্স করে। হুম, হুম, তো এটা দেখা যাচ্ছে যে ছোট একটা চেঞ্জ করার জন্য আমার এটা ২-৩ সপ্তাহ সময় লেগে যাচ্ছে। হুম, হুম, এআই কে আমি বলতেছি সে ৫ মিনিট আমাকে করে দিচ্ছে। হুম, হুম। বাট এই সুযোগ সুবিধার সাথে কি এক্সট্রা অন্য সাইডে কোনো কি প্রবলেমস ক্রিয়েট হয় লাইক এভরি আদার থিং? হ্যাঁ, আম পার্টিকুলারলি যখন আমি একটু ফাস্টার কাজ করতে চাই যে লাইক আমার আজকের হুম, মধ্যে জিনিসটা করতে হবে, আমি হয়তো অনেক সময় হুম, ভালোমতো প্রুফ রিড না করে আমি এআই এর চেঞ্জ গুলো অ্যাপ্রুভ হুম, করে দেই। তারপরে হুম, দেখি যে আমার কোডের বড় সেগমেন্ট গায়েব হয়ে গেছে বিকজ সে মনে করছে যে এটার দরকার নেই। আচ্ছা। সো টেকনোলজি জাস্ট লাইক এনি টেকনোলজি। মানুষ একটা সময় হুম, হাঁটতো, দৌড়াইতো যেকোনো জায়গায় যাওয়ার জন্য কারণ কোনো যানবাহন ছিল না। হুম, হুম, আর তারপরে যানবাহন আসছে, এখন তুমি আ ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করতে পারবা না। ড্রাইভ করার হুম, সময় সিট বেল্ট পড়তে হবে। তারপরে আরো নানান ধরনের সেফটি মেজার্স মেইনটেইন করতে হবে। তারপরেও কখনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট হইতে মরে যেতে হুম, পারে। এখন তুমি বলতে পারো যে যখন আমরা খালি হাঁটতাম তখন তো এসব অ্যাক্সিডেন্ট হুম, হইতো না। তখন তো মানুষ গাড়ির তলে পড়ে মারা যাইত না। আচ্ছা, বুঝতে পারছি। The answer to that is you have to learn how to use technology safely. বুঝতে পারছি। আই গেস আরেকজন আপনাকে কিছু একটা বলতেছে। ডু ইউ নো হাবিবুল হাসান? হা, হা, আই হি। গেস ওকে আমি হা, হা, হি ডাকতাম। আচ্ছা। আম Yeah. যাই হোক হ্যাঁ, আমি ভালো আছি। তুই ভালো আছিস? আচ্ছা। যাক। আই গেস আরেকটা জিনিস যেটা আমার জানা মানে আমার একটা সময় যখন আমি ফার্স্ট ইয়ারে আই রিমেম্বার যে আমি আপনার নক দিছিলাম যে তখন আমি যখন ফিজিক্সে ঢুকি আই ওয়াজ অলমোস্ট সিমিলার টু ইউ যে ফিজিক্স আসছে ফিজিক্স ওয়াজ কাইন্ড অফ মাই সেকেন্ড চয়েস নাও আই কাইন্ড অফ লাইক ফিজিক্স বাট তখন আমার ইয়ে ছিল যে আচ্ছা না আমার ডেটা সায়েন্স যাওয়ার অনেক ইচ্ছা এমন ডিউতে তখন ডেটা সায়েন্স মাত্র স্টার্ট হয়েছে লাইক আগে অ্যাপ্লাই স্টার্ট ছিল দেন আমাদের টাইম থেকে ডিউ মানে ডেটা সায়েন্স এন্ড অ্যাপ্লাই সায়েন্স একসাথে করা হয়েছে আই ওয়াজ রিয়েলি ইন্টু ইট দেন আই ওয়াজ লুকিং ফর সিনিয়র্স যে কারা ডেটা সায়েন্স আছে ডেটা সায়েন্স আছে আই ফাউন্ড ইউ এন্ড আপনি তখন বলছেন যেরকম আর শিখতে and other languages. So do you still hold that same মানে suggestion for people who want to shift to data science from the very first year? আমি বলব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পাইথন। আচ্ছা। আর হচ্ছে আর না আসলে R is very different. R is it doesn't even feel like a programming language. It's very আচ্ছা। convenient. It's like a tool. এবং অনেক হুম, কিছুতে আমি এখনো R ইউজ করি। অনেক সময় খুব দ্রুত আমি এখন একটা elaborate algorithm লিখবো। আমি একটা পার্টিকুলার টাস্ক করার জন্য আমার খুব দ্রুত কিছু এনালাইসিস করতে হবে। আমি হুম, হয়তো ওটা R Studio তে করতেছি। হ্যাঁ, আচ্ছা। বাট Python is the ultimate beast. Python is the ultimate হুম, tool for data science. R is good to know. হুম, আমি রিকমেন্ড করব R শিখতে, বাট হুম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট Python. বুঝতে পারছি। সো আপনার মানে মেইন যেই জিনিসটা আমি এক্সট্রাক্ট করতে পারছি যে স্টুডেন্ট শুড গেট আ পিএইচডি ডিগ্রি রাইট মানে এভরি ফিজিক্স হ্যাঁ, স্টুডেন্ট অবশ্যই। মানে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান যতটুকু পসিবল বা একটা ফিজিক্স পিএইচডি ডিগ্রি থাকলে দেন সুইচ করুক বা একাডেমিতে থাকুক দেন ওটা পরের ডিসিশন রাইট ইয়েস, কাইন্ড অফ অ্যান্ড অলসো অ্যানাদার থিং। সেটা হচ্ছে তোমার ইউ অলসো হ্যাভ টু বি রিয়ালিস্টিক অ্যাবাউট ইউর লাইফ। হুম হ্যাঁ, হুম পিএইচডি ডিগ্রির জন্য যদি তুমি এপ্লাই করো, তুমি যদি ফুল ফান্ডেড একটা পিএইচডি অফার পাও, then হুম it allows you to get out of the country. It হুম allows হুম you to get to a developed country and start building your career. হুম যেটা মাস্টার্স ডিগ্রির সাথে অত বেশি ভালো ফান্ডিং অফার থাকে না, বা হুম মাস্টার্স ডিগ্রি একটা শর্ট টার্ম, ওইটা তোমাকে অত বেশি ভালো এক্সপেরিয়েন্সও দেয় না, জব মার্কেটের জন্য হয়তো অনেক সময় অত ভালোভাবে পজিশনও করে না। আর হুম কিছু বুঝে উঠতেই হয়তো মাস্টার্স ডিগ্রি শেষ হয়ে গেল এবং তুমি আবার অকুল পাথারে পড়ে গেলা। সে সমস্ত দিক থেকে পিএইচডি ইজ মাচ বেটার অপশন, বাট ইটস অলসো আ ভেরি হার্ড অপশন। বুঝতে পারছি so I guess yeah so I guess that wraps up my question part I guess we're also at the end of our discussion do you have anything else to add দ্য অনলি থিং ইজ আমি হচ্ছে আ সবার সাথে কানেক্টেড হইতে চাই। নেটওয়ার্কিং এর ব্যাপারে আমি যদি হেল্প করতে পারি, আই উড বি গ্ল্যাড। বাট আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। বিকজ আচ্ছা
মানে আমি যাকে পার্সোনালি চিনি না আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। এখন ফিজিক্স ডিপার্টমেন্টের যারা জুনিয়র তাদের সবাইকে আই কনসিডার যে আমি পার্সোনালি চিনি, যদিও চিনি না, বিকজ তারা আমার ডিপার্টমেন্টের জুনিয়র। সো আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তার সাথে প্লিজ ছোট করে একটা মেসেজ দিও যে আমি আপনার ফিজিক্স ডিপার্টমেন্টের জুনিয়র, প্লিজ অ্যাকসেপ্ট অর সামথিং, অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না ভাই, তাহলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো বা অ্যাকসেপ্ট করবো। আই ওয়ান্ট টু বি কানেক্টেড অ্যান্ড ইটস অলসো ইম্পর্টেন্ট। এখানে কোনো ইগোর ব্যাপার নাই, এখানে লজ্জা শরমের ব্যাপার নাই। তুমি যত বেশি মানুষজনের সাথে কানেক্টেড থাকবা, ইদানিং রেফারাল ছাড়া ইন্টারভিউ কলও পাওয়া যায় না। এখন যদি তুমি ইন্টারভিউ কল না পাও তাহলে তুমি জব পাবা কোথা থেকে? সো ওইটার জন্য নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট। যে তুমি পার্সোনালি হয়তো একজনের সাথে তোমার বছরের পর বছর কথা হয় না, কিন্তু যখন তুমি অ্যাপ্লাই করলা তার কোম্পানিতে দেখতেছো যে ওই কোম্পানিতে সে চাকরি করে, তুমি বলতে পারো যে ভাই আমাকে একটা রেফারেল দিবেন। ওইটা বলার জন্য মানুষজনের সাথে কানেক্টেড হওয়া দরকার। সো কেউ আমার সাথে কানেক্টেড হতে চাইলে অলওয়েজ ওয়েলকাম, বাট প্লিজ অলসো সেন্ড মি আ মেসেজ। আচ্ছা, should I also মানে add your comment out your LinkedIn ID in the comments? হ্যাঁ শিওর, লিঙ্কডইনে আমি সবাইকে অ্যাকসেপ্ট করি। যদি ফেসবুকে কেউ ইয়ে করে তাহলে হচ্ছে মেসেজ দিতে, আর লিঙ্কডইনে কেউ কানেক্ট করতে চাইলে অলওয়েজ টেক। আচ্ছা, ঠিক আছে, I'll do that. I guess that wraps up our episode this time. Thank you for joining. It was really nice talking with you. Thank you very much for having me. I loved talking about, I mean, সবাই নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করে, আমিও পছন্দ করি। Thank you for giving me that opportunity. Yeah, and also I really got some real life insights যে আসলে ফিজিক্সে থাকা উচিত নাকি না, এটা নিয়ে একটু কনসিডারেশন আনা লাগে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। হোপফুলি ইউ উইল টক মোর, অ্যান্ড যদি দেশে আসেন দেখা করেন, ইনশাল্লাহ দেখা করার ইচ্ছা আছে, আসলে আমার ইচ্ছা আছে। সো ইয়া, best of luck for your future. We'll talk soon, inshallah. So everyone, we'll see you again soon. So let's go. Bye. Bye.